নমস্কার, আদাব। আমি অনুপ সোনি, ক্রাইম পেট্রোল দস্তাকে মুম্বাই থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা বড়ি, তুমি পুশ করো। তুমি করতে পারো এটা। আরেকটু, আরেকটু, আরেকটু। আরেকটু। হ্যাঁ, কনগ্রাচুলেশনস, মেয়ে হয়েছে। সবই ভগবানের ইচ্ছা। লক্ষ্মী এসেছে ঘরে। কিন্তু একটা কথা আছে, কি ব্যাপার ডক্টর? বাচ্চাটার পায়ে হয়তো একটু প্রবলেম আছে। দেখুন, ভয় পাওয়ার কিছু নেই। এখন কিছু বলা উচিত হবে না, কিন্তু হ্যাঁ, আমার মনে হয় আপনি খুব তাড়াতাড়ি ওকে একজন পেডিয়াট্রিশিয়ানকে দেখান। সেটা আবার কি? মানে বাচ্চাদের ডাক্তার। আপনি চাইলে আমি আজকেই আপনার অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারি। ভয় পাওয়ার দরকার নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে তার সমাধানও আছে। হ্যাঁ, এবার মানে তোর কিছু মনে হচ্ছে? দেখুন দশরথ বাবু, আশাবরী দেবী, এই এত বছরে এতটুকুও পরিবর্তন হয়নি। কিন্তু ডাক্তারবাবু, যখন ও হাঁটতে শুরু করবে তো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে তো? অনিতা 4 বছরের হয়ে গেছে, ও এখনো হাঁটেনি। আমার মনে হয় না ও ভবিষ্যতেও হাঁটতে পারবে। দেখুন, আপনাদের দুজনকে মন শক্ত করতে হবে। একটি প্রতিবন্ধী বাচ্চার জন্ম হয়, চিকিৎসার কোনো উপায় নেই। এটাকে প্রকৃতির ইচ্ছা মনে করে সবকিছু মেনে নেওয়া হয়। কিন্তু প্রকৃতি এতটাও নির্দয় নয়। সে সংকেত দেয় যে প্রতিবন্ধী শিশু হয়তো চলতে পারে না, কিন্তু সে জীবন অতিবাহিত করতে পারে। ব্যাস, শুধু প্রয়োজন আত্মবিশ্বাসের আর মা বাবার ভালোবাসার। এই কেসে অনিতার পা অকেজো ছিল ঠিকই, কিন্তু তার মস্তিষ্ক সক্রিয় ছিল। সে তার মা বাবার দুঃখ আর চিন্তা সম্পর্কে ওয়াকিবহাল ছিল। অনিতা যখন 16 বছরের হলো, তখন তার পরে আরও 2 বোন, আর দুজনই স্বাভাবিক ছিল। এমনিতে অনিতাও স্বাভাবিক জীবনযাপন করতে পারত, কিন্তু হয়তো নিয়তির মর্জি অন্যরকম কিছু ছিল। অক্টোবর 2011, কর্জত, মহারাষ্ট্র। আমাকে দে, আমাকে দে, এই এই আমাকে দে। দাঁড়া দাঁড়া। বাবা বাবা, আমাদের চকলেট। 1 মিনিট মা, 1 মিনিট। সাইকেল তো রাখতে দাও। এই নাও, এটা তোমার, এটা তোমার, এটা তোমার। এসে গেছে তোর বাবা? হ্যাঁ মা। যা, 1 গ্লাস জল দিয়ে আয় বাবাকে। হ্যাঁ। বাবা, জল। তুই কেন জল এনেছিস? তোকে বলেছি না যে এসব আমার ভালো লাগে না। এই অনিতার মা, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? এ ঠিক মতো চলতে পারে না, রেখে তুমি ঘরের কাজ করাচ্ছ। বন্ধ করো এসব প্রতিদিনের নাটক, বুঝেছো? দিদি, এবার তুমি মারো। হ্যাঁ। ভাই দশরথ, ভগবানের ইচ্ছা ছিল, তাই উনি তোর গলায় ঝুলিয়ে দিল।
আর এর জন্য তুই কি করবি বল? আমি আর কি করব? আর যদি কিছু করতেও চাইতো তো জানি না যে আমি কি করব। কোনো ছেলে দেখেছিস? হ্যাঁ, ওই রায়গড়ের ভদ্রলোক আছে না, হ্যাঁ। ওনার ছেলেও আমাদের অনিতার মতোই। আরে সে তো খুব ভালো কথা, দুজন দুজনকে বুঝিয়ে নেবে। হ্যাঁ, সামলে নেবে, কিন্তু ওর মা বাবাকে কে সামলাবে? কি হয়েছে? আরে এত বড় কুমিরের 30,000 টাকা চাইছে। 30,000 টাকা? আর তাও আবার পঙ্গু মেয়ের জন্য? সেই তো। আরে 30,000 টাকা যদি খরচই করে ফেলি, এরপর আমার তো দুটো মেয়ে আছে, ওদের জন্য কি জমিয়ে রাখবো? ভাই বল না, এই অনিতার কি কিছু করা যায় না? আরে ওর নিজের জীবন বলে তো কিছু নেই, সামান্যতম নেই, আর আমাকে কাঙাল করে ছাড়বে। দশরথ, ধৈর্য রাখ, ধৈর্য, কিছু না কিছু নিশ্চয়ই হবে। আরে যা হবার তা একবারে হয়ে যাক, এসপার নয় ওসপার। দশরথ, ধৈর্য রাখ, ধৈর্য, কিছু না কিছু নিশ্চয়ই হবে। আরে যা হবার তা একবারে হয়ে যাক, এসপার নয় ওসপার। করজত মুম্বাই থেকে মাত্র 60 কিলোমিটার দূরে। আর এখানে আজকে জামানাতেও 2011-এ একজন বাবা নিজের প্রতিবন্ধী মেয়েকে বোঝা মনে করছে। সে তার মেয়ের কাছ থেকে কোনো প্রত্যাশাই করে না। সে কোনো রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের বিষয়েও জানে না, সে কোনো সরকারি স্কিমের বিষয়েও জানে না, সে কিছুই জানে না, শুধু এটা ছাড়া যে মেয়েটা কিছুই পারবে না। নিরক্ষরতা, নিরাশা, অপারগতা। মুম্বাই থেকে শুধু 60 কিলোমিটার দূরে। মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী। মুম্বাই কোটি কোটি মানুষের স্বপ্নের নগরী, একটা এমন শহর যেখানে টাকাই ধর্ম, টাকাই প্রতিশ্রুতি, আর টাকাই পরিচয়। এখানে আয়ের কোনো সীমা নেই, আর খরচেও কোনো বাধা নেই। সারা পৃথিবীর উন্নতির প্রতি পদক্ষেপ মুম্বাইতে অবশ্যই পড়ে। আসলেই পুরো শহরটাই একটা শপিং মল, যেখানে সবকিছু পাওয়া যায়, সবকিছু বিক্রি হয়, সবকিছু। একটা র্যাকেটের খবর আছে অ্যালেক্সা। এয়ারপোর্ট আর রেল স্টেশন, এই দুটো জায়গাতেই এই র্যাকেটটা ছড়িয়ে রয়েছে। এয়ারপোর্ট আর রেলওয়ে স্টেশন, মানে এই দুটো জায়গা ওদের পিক আপ পয়েন্ট। একদম অ্যালেক্সা। আন্ধেরিতে এয়ারপোর্টের আশেপাশে 2-4টে হোটেল আছে। এয়ারপোর্ট থেকে ওঠানো হয়, সোজা হোটেলে নিয়ে যাওয়া হয়। কোন হোটেলগুলো কিছু জানতে পারলে? একটা অটোওয়ালার পিছু নিয়েছিলাম আমি, ও কাস্টমারকে 3টে হোটেলের ব্যাপারে বলল। আমি ওই হোটেলগুলোর নাম নোট করে রেখেছি। খবরটা পাক্কা তো? খবর যদি ভুল হয় না, ইনফর্মারগিরি ছেড়ে দেবো স্যার। স্যার ওই অ্যালেক্স এসেছে, এনজিও ছেলেটা। অ্যালেক্স? ইয়েস স্যার। হ্যাঁ, ওকে ভেতরে পাঠাও। খবর মিথ্যে হলে আমায় অনেক জায়গায় জবাব দিতে হবে। স্যার আমার সবচেয়ে ভালো খবরের লোক 10 দিন ধরে এদের পিছনে রয়েছে। এত বড় রেড করা কোনো ছোটখাটো ব্যাপার নয় অ্যালেক্স। কিন্তু স্যার খবর পাওয়া গেছে যে ছোট বাচ্চাদের ব্যবহার করা হচ্ছে।
এই রেটটা ছোটখাটো হতেই পারে না স্যার। অ্যালেক্সের কাছে খবর আছে 2টো এয়ারপোর্ট আর 3টে রেলওয়ে স্টেশনে এই পিক আপ পয়েন্ট। স্যার আমরা শুধু এয়ারপোর্টেই ফোকাস করব, তাহলেই ওদেরকে হাতে নাতে ধরা যাবে। আমরা মেজর খবর ওই সেক্টর থেকেই পেয়েছি। এয়ারপোর্ট থেকে বেরোনোর প্রত্যেক মেল প্যাসেঞ্জার প্রথমে অটোরিকশা ধরে, আর তখন তাদের হোটেলের সাথে স্পেশাল সার্ভিস অফার করা হয়। হোটেলের ব্যাপারে কোনো খবর স্যার? আমার লোকটা দু একটা নাম তো বলেইছে, কিন্তু ওগুলো ব্লাইন্ড রিড করা একদম উচিত হবে না। অটোরিকশা যেখানে নিয়ে যাবে সেটাই আমাদের টার্গেট হবে। আমরা আজ রাতেই অপারেশন রেস্কিউ লঞ্চ করব। আর প্রকাশ, তুমি কাস্টমার হয়ে যাবে। ইয়েস স্যার। আর আমাদের টিম অটোর পিছু নেবে স্যার। পুরো টিম তোমার ইশারার অপেক্ষায় থাকবে, আর যখনই গ্রিন সিগন্যাল পাবে একটা টিম রেড করবে। আর বাকি টিম বাইরে ফুল অ্যালার্টে থাকবে স্যার। আমি চাই এই অপারেশনে শুধুমাত্র তোমরা 4 জন ইনভলভ থাকো, আর যদি অন্য কারোর প্রয়োজন হয় তো লাস্ট মোমেন্টে তোমার সিগন্যাল পাওয়ার পর লোকাল পুলিশ স্টেশনকে অ্যালার্ট করবে। বুঝে গেছি স্যার। মুম্বাইতে সব কিছু বিক্রি হয়, কিন্তু হাজার আলোর রোশনাইয়ের এই শহরে কিছু এমন অন্ধকার এলাকাও আছে যেখানে মানুষ নিজের বিবেক, নিজের মনুষ্যত্ব বেচে ছোট শিশুদের দেহ ব্যবসায় নামতে বাধ্য করে। আগে হ্যাঁ, চাইল্ড প্রস্টিটিউশনের কেস মুম্বাইয়ে বেড়ে চলেছে। বেশ কিছু এনজিও এই বাচ্চাদের বাঁচানোর খুবই চেষ্টা করছে। এই জঘন্য অপরাধ আটকাতে মুম্বাই পুলিশের এক স্পেশাল সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চও আছে। নভেম্বর 2011 এই স্পেশাল ব্রাঞ্চ একটা অপারেশন চালু করে। মুম্বাইয়ের কিছু হোটেলে প্রস্টিটিউশন র্যাকেটের পুরো খবর ছিল, আর এই তল্লাশিতে নজরে আসে যে আন্ধেরি অন্ধকারে নরক হয়ে উঠেছিল। আমি আমার মোবাইল থেকে তোমার মোবাইলে ডায়াল করে রাখবো, তাহলে রেকর্ডিং তোমার আর আমার দুজনের মোবাইলে হবে, ঠিক আছে? স্যার। স্যার এই নিন পেন ক্যামেরা। হোটেলে পৌঁছেই আমি আমার সেল নাম্বার 2 থেকে রুম নাম্বার SMS করব তোমাদের সেল নাম্বার 2-তে। স্যার আমি আর যতীন্দ্র হোটেলে বাইরে থাকবো। ঠিক আছে। আর স্যার আমি রিসেপশন পর্যন্ত হেঁটে গিয়ে কোনো রুম বুক করে নেব, কিন্তু একটু স্লো মোশনে স্যার। সবকিছু খুব টাইট হওয়া চাই, কেমন? স্যার। স্যার। আর কারুর যদি ফোন নেটওয়ার্ক ফেল করে তাহলে জানা আছে তো লোকাল টিমকে কখন অ্যালার্ট করতে হবে। Yes, sir. লেটস গো। সবকিছু খুব টাইট হওয়া চাই, কেমন? স্যার। আর কারুর যদি ফোন নেটওয়ার্ক ফেল করে তাহলে জানা আছে তো লোকাল টিমকে কখন অ্যালার্ট করতে হবে। Yes, sir. লেটস গো। অটোওয়ালাকে পেয়েছো? হ্যাঁ স্যার। আরে যেতে দাও না হাবিলদার সাহেব। একটা অটো বেরিয়েছে, ও ওয়েটিংয়ে 3 নম্বর আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, দেখে নিয়েছি, ধরছি। আরে চল না ভাই, এগো না। যাবে নাকি ভাই লাইন টপকে? কোথায় যাবেন সাহেব? ফ্লাইট মিস হয়ে গেছে, 4-5 ঘন্টা কাটাতে হবে। কোনো হোটেল টোটেল? আরে আর কিছু বলতে হবে না আপনাকে, আপনার জন্য পারফেক্ট হোটেল আছে। বসুন স্যার, বসুন। চলো। আরে চল চল, একে ফলো কর শিগগিরই। এমনিতে কোন ফ্লাইট মিস হয়েছে সাহেব? এমিরেটস, দুবাইয়ের ফ্লাইট, কানেক্টিং ফ্লাইট মিস হয়ে গেছে। ফরেনে যাচ্ছিলেন? আউট অফ ইন্ডিয়া? স্যার 4-5 ঘন্টা আছে আপনার কাছে, কিছু টাইম পাসের জন্য চাই। টাইম পাস মানে? এনজয় সাহেব, এনজয়। মেয়েটে? আচ্ছা, কি ধরনের মেয়ে? স্যার যেমন আপনি চাইবেন, এখানে আমার পুরো সেটিং আছে। আরে না ভাই, ছেড়ে দাও, ফালতু রিস্ক হয়ে যাবে। আরে কোনো রিস্ক নেই স্যার, আরে একদম টপ হোটেল আছে, পার্সেল ফটাফট আপনার রুমে পৌঁছে যাবে। আরে সাহেব মন ভরে আনন্দ করুন, তারপর ফ্লাইট ধরে ছু। আরে না ভাই, হোটেলের লোকেরা জেনে যাবে, ফালতু ঝামেলা, আমার পরের ফ্লাইটটাও মিস হয়ে যাবে। আরে সাহেব, আরে সাহেব এটা তো হোটেলওয়ালাদেরই ব্যবসা। আরে আপনি হ্যাঁ তো বলুন। কত লাগবে? স্যার ওই পার্সেল রেট আমি জানি না, ওটা আপনি আর হোটেলওয়ালারাই জানবেন। আমার চার্জ 1000 টাকা, আপনাকে ওখানে পৌঁছানো আর সমস্ত সেটিং আমি করব।
আরে সাহেব, এতে এত ভাববার কি আছে? দেখুন সাহেব, আমারও তাড়া আছে, আরও কাস্টমার তুলতে হবে। ঠিক আছে, নিয়ে চলো। দু মিনিট সাহেব, একটু সেটিং করে আসছি। স্যার। হ্যাঁ মানে তোমরা ট্র্যাকিংয়ে আছো তো? হোটেল আকাশ রেসিডেন্সির বাইরেই আছো তো? ইয়েস স্যার, আমরা একদম আপনার পেছনেই পার্ক রয়েছি, হোটেল আকাশ রেসিডেন্সি। আর তারপর কেমন আছিস? ঠিক আছে, একদম জেন্টলম্যান। আরে দুবাই যাচ্ছিল, নোটের কমতি নেই ওনার কাছে। মেয়ে কিরকম চাই ওর? এটা তো জিজ্ঞেস করিনি। আর এমনিতেও এটা তো আপনাদের ডিপার্টমেন্ট। তবে সব সেফ আছে তো? আরে আজ পর্যন্ত ফালতু কাস্টমার নিয়ে এসেছি আমি, দেখলে আপনি বুঝতে পারবেন। আরে একদম মাখন। ঠিক আছে, যা নিয়ে আয় ওনাকে। আরে সাহেব, সাহেব একটা নোট কম আছে। এয়ারপোর্ট থেকে এ পর্যন্ত তো 50 টাকারও কম হয়, 450 টাকা বেশি দিয়েছি। আরে স্যার মজা করবেন না। আরে আপনি তো আমার এটা হ্যাঁ বলেছিলেন, তবেই আপনাকে এখানে নিয়ে এলাম। আরে ঝামেলা কেন করছেন? আরে প্রথমে মেয়েটাকে তো দেখি। আরে প্রয়োজন হবে না সাহেব, আলতু ফালতু লোক এখানে নেই, এখানে সব A1 আইটেম আছে। আরে চটপট ইংলিশ বলা মেয়েরা। তাই নাকি? হ্যাঁ সাহেব। আচ্ছা চলো, ঠিক আছে, দেখি কেমন তোমার A1 আইটেম। ঠিক আছে স্যার। আপনি রুমে গিয়ে ফ্রেশ হন, ততক্ষণ ও চলে আসবে। কতক্ষণ লাগবে? বেশি হলে 15 মিনিট। থ্যাঙ্কস। সব কিছু সেফ আছে তো? দেখুন আমার কোনো ঝামেলা চাই না, প্লিজ। টেনশন নেবেন না, আমাদের এটা রোজকার, আর আমাদের সব জায়গায় সেটিং করাও আছে। আপনি এসি অন করুন আর খুব এনজয় করতে থাকুন। যে কোনো খাবার দাবার যাই চান সব আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাঙ্কস। হ্যাঁ গোমতি, একটা সরল সোজা লোক এসছে। আচ্ছা তোর কাছে মাল কি আছে? এখন আমার কাছে 3টে ফুল সাইজ আর একটা হাফ সাইজ আছে। আরে না না, 2টো হাফ সাইজ ছিল, এই একটু আগে কাস্টমারের পাশে বসেছি। আচ্ছা একটা কাজ কর, তুই নিজে এসেই ওনার সঙ্গে কথা বলে নে। আচ্ছা ছাড়, আমি যাচ্ছি। এই ইউনুস, পার্সেল টেম্পোতে তোল আর চল। রুম নাম্বার 205। বুড়ো নাকি আর মাতাল নাকি? আরে তুই আবার কবে থেকে কাস্টমারের বয়সের খোঁজ খবর নিতে শুরু করলি? ডেলিভারি বেশ ভালোই হচ্ছে বল। সালাম সেট। সালাম। তুমি কে? ভয় পাচ্ছ কেন বাবু? যেই হই পুলিশওয়ালা নই। ওকে। ও কোথায়? সেও এসে যাবে সাহেব, এত অধৈর্য হচ্ছেন কেন? সবকিছু তো আপনারই জন্য। কিন্তু ও সঙ্গে আসেনি কেন? আরে সাহেব, আগে আপনার পছন্দ অপছন্দ তো জানতে দিন, টাকা পয়সার কথা বলতে দিন। আচ্ছা আচ্ছা। স্যার প্রত্যেক বয়সের প্রত্যেক টাইপের মেয়ে আমাদের কাছে আছে, আপনার কিরকম দরকার? হলেই হলো, ভালো দেখতে। ভালো মানে সাহেব কচি মেয়ে। কুচি মানে? ইয়ং, ছোট, হাফ সাইজের। আর যেরকম ফিল্মে বলে না সাহেব, কচি ফুল, একদম ফ্রেশ। ব্যাস এক দুবার বসেছি হয়তো কারো সঙ্গে। রেট কত হবে? বেশি, 20। 20? 20? 20,000
রুপিস, ডলার নয়। পাগল হয়ে গেছো নাকি? 20? পাগল তো আপনি হবেন সাহেব, লবঙ্গ লতিকা। আরে কি ভাবছেন সাহেব, চলুন সময় নষ্ট করবেন না, 15,000-এ ফাইনাল করে দিন। হ্যাঁ, 3 ঘন্টা থাকবে মেয়েটা আপনার কাছে, চলুন। আচ্ছা 15। হ্যাঁ দিন, পুরোটা অ্যাডভান্স নেই আগে, পরে ঝামেলা নয়, রুল আমাদের এটা। হ্যাঁ, বাস 5 মিনিটে মেয়েটা এসে যাবে, তারপর যা মন করে নাম দিন, যা ইচ্ছা করে কাজ দিন। চল রে। লোকাল টিম অ্যালার্ট করে দাও। এমআইটিসিতে ফোন করো। এই গোমতি, সবকিছু পরিষ্কার করে বলি না কেন? বলার আছেটা কি, তুই চুপ কর। আরে পরে পার্সেল থেকে যদি বাওয়াল টাওয়াল করে তো? মেয়েরা বিছানা গরম করার জন্য, হিমালয় চড়ার জন্য নয়। হ্যাঁ, তোর এই কথাটাও ঠিক। কোথায়? আন্ধেরি ইস্ট, এমআইডিসি মোড়ের কাছে। আরে ওখানে তো কত হোটেল আছে, নামটা বলতে হবে। স্যার হোটেলের নাম আমাদের প্রকাশ স্যার জানেন, আপনি আপনার স্ট্রং টিম নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে, আমি এসআই স্যারকে এক্ষুনি বলছি। একটু তাড়াতাড়ি স্যার, চাপের ব্যাপার আছে। স্যার ফিক্সড রেট, সবকটাতে এসি আর ডবল বেড, এই সবকটারই 4,500 করে। এই সেলিম, রুম সার্ভিসের লোকটাকে পাঠা, কিছু জিনিস আনার আছে। আচ্ছা ঠিক আছে রাকেশ। আচ্ছা ভাই সরি, 4,500 আমার বাজেটে নেই, অন্য কোথাও দেখে নিচ্ছি। ওকে থ্যাংক ইউ। ওয়ে, সেই বক বক। যাও নিয়ে এসো ওকে। বাবা জল। দুশো 5 নিয়ে যাও, সাবধানে। এটা কি হচ্ছে? আরে টেনশন নিচ্ছেন কেন সাহেব, চল। আসলে কি হয়েছে সাহেব, পায়ে একটুখানি প্রবলেম আছে, বাস বাকি সব টিপটপ। আপনি একবার বসে তো দেখুন। শোন মেয়ে, সাহেব যদি দিন বলে তো দিন, রাত বললে রাত। হ্যাঁ, সাহেব যেন খুশি হয়। হ্যাঁ স্যার। তোমার বাড়ি কোথায়? কি সাহেব, কি প্রশ্ন করছেন, সম্বন্ধ করছেন নাকি? আপনি এখন শুধু ফুলসজ্জা করুন, চল। 1 মিনিট, আরে কেউ নড়বে না। এসব কি? এবার ফুলসজ্জা নয়, শ্রাদ্ধ বাড়ি হবে তোমাদের সকলের। আরে পলাচ্ছিস কোথায়? হ্যাঁ চল। চল চল, কোনো কথা বলে চল, চল চল পড়া দিবি। চল স্যার শুনুন স্যার, স্যার একটু কথাটা বুঝুন স্যার। কিছু বলতে দিন স্যার। স্যার শুনুন স্যার। চল আগে চল চল চল, কোনো কথা হবে না, চল চল ঢোক ঢোক, চল ভেতর ঢোক। সাহেব দেখুন না সাহেব, একটু বোঝাপড়া করে নিন। বোঝাপড়া নিশ্চয়ই হবে, বোঝাপড়া।
তবে এখানে নয়, পুলিশ স্টেশনে হবে। পুলিশ স্টেশন? পুলিশ স্টেশন না স্যার, আপনারা যা বলবেন আমি করব, যার সাথে যা বলবেন, কিন্তু পুলিশ স্টেশন নয় স্যার। আরে তুমি কাঁদছো কেন? তোমাকে বাঁচাতেই তো এখানে এসেছি। পুলিশ? পুলিশ না স্যার। আরে আমরাই তো পুলিশের লোক, আর তোমাদের ওপর যা যা অত্যাচার করেছে না এই লোকগুলো, তার পুরো হিসেব নেব আমরা। না সাহেব, একবারের জন্য জবরদস্তি করিনি, জিজ্ঞেস করে নিন, ও যা করছে নিজের ইচ্ছাই করছে। আরে মেয়ে, বল না সত্যিটা। হ্যাঁ স্যার, দিদি সত্যি বলছে, এটাই আমার কাজ, কোনো জোর জবরদস্তি নয়। হোটেলের স্টাফ, ম্যানেজার, রিক্সাওয়ালা, দালাল, ম্যাডাম, বাকি মেয়েদের সবাইকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু অনিতাকে গ্রেফতার করা হয়নি। শুধু ওকে প্রোটেক্টিভ কাস্টডিতে নেওয়া হয়েছিল কারণ সে নাবালিকা ছিল। পুলিশ বিষয়টি নিয়ে নাজেহাল ছিল, কারণ অনিতা বারবার এটাই বলছিল যে সে নিজের ইচ্ছায় প্রস্টিটিউশনে এসছে। এখন প্রশ্ন হলো যে করজত গ্রামে নিজের বোনেদের সাথে খেলতে থাকা নিষ্পাপ অনিতা এখানকার বিকৃত পাকের মধ্যে কিভাবে এসে পৌঁছলো। স্যার স্যার স্যার, আমি হাত জোর করছি, আমাকে জেলে পাঠাবেন না স্যার। না অনিতা, তোমায় জেলে ঢোকানো হচ্ছে না, তোমায় কারেকশন সেন্টারে পাঠানো হচ্ছে। ওটা কি স্যার? অনিতা, ওটা এমন একটা জায়গা যেখানে তোমায় ঠিক করে দেখাশোনা করা হবে। তোমাকে ওই খারাপ দিনগুলো আর সহ্য করতে হবে না। আমরা সবাই তোমার সঙ্গে আছি। তুমি ঠিক কোথায় থাকো? তোমায় জোর করে ওখানে নিয়ে গেছে, না কিছু খাইয়ে দিয়ে নিয়ে গেছে? না স্যার, কেউ তুলে আনিনি, আর কেউ কিছু খাওয়াই টাওয়াইও নি আমায়, কিছু না। শুধু আমার মা বাবাকে এই কথা বলবেন না, কখনো বলবেন না। অনিতা, কিন্তু তোমার বাবা মা তোমায় দেখে খুশি হবেন। কোথায় যাচ্ছ গো দিদি? জানি না, শুধু যাচ্ছি কোথাও। তুমি যেও না দিদি। হ্যাঁ দিদি, তুমি যেও না, আমরা তোমাকে কোনোদিন বিরক্ত করব না। চুপ কর তোরা দুজন, তোরা আমাকে কখনো বিরক্ত করিসনি, শুধু ওই আমি বিরক্ত করেছি মা আর বাবাকে। তোরা দুজন বুঝতে পারবি কোনোদিন। শোনো, আমি আবার বলছি, এরকম ভাবে পাঠিও না আমার অনিতাকে। আরে আরে, ও হাঁটতে পারে না তো কি হয়েছে? ও তো আমাদেরই তো মেয়ে। আমাদের রক্ত রক্ত চুষে চুষে বড় হয়েছে ও। এমন দিন আসছে সমস্ত রক্ত ওই চুষে নেবে। সবার সামনে এখন নাটক বন্ধ করো, বুঝেছো? এই যে বোন, এই যে বোন, ভাবো যে মেয়ের ভাগ্য খুলে গেছে। এই যে বান্টি আছে না, বান্টি এইরকম অনেক মেয়ের বিয়ে ও উত্তরপ্রদেশে করিয়ে দিয়েছে। হ্যাঁ, আর একবার যদি ও কথা দিয়ে দেয় না, কথার খেলাপ করে না, দেখো আমাদের মেয়ে ওখানে সুখে থাকবে। দশরথ, এবার আমার দায়িত্ব, টেনশন নিও না, বুঝেছো? আর ফোন টোনও করো না, সময় এলে খুশির খবর দিয়ে দেবো। সেখান থেকে তুমি ইউপি নিশ্চয়ই যাওনি? না স্যার, ওখান থেকে আমাকে মিরা রোড নামে জায়গায় নিয়ে যাওয়া হয়, ওখানেই গোমতী দিদির সঙ্গে দেখা। আরে ওর পাটা নয় খারাপ, তোর চোখ তো খারাপ নয়। কি করবো এটা? সার্কাস খুলেছি নাকি? আরে দিদি, নানা রকম লোকে নানা রকম খাবার পছন্দ কিনা। আচ্ছা, আর কাস্টমারকে খুঁজে আনবে এর জন্য? তোর বাপ, আমার বাপ নাকি ওর বাপ? সালা, প্রত্যেকবার পার্সেল করার সময় কত খরচ হয়ে যাবে, আয় চেয়ে ব্যয় বেশি পড়ে যাবে। আরে দিদি, ডিসকাউন্ট দিচ্ছি তো এর জন্য। আমার 20 লেগেছে, তুমি 25 দিও। 25 বছর ধরে আমি আছি এই ধান্দায়। এই ভাঙা খেলনার জন্য 5000-এর বেশি দেব না আমি। বাচ্চা পে ঠকিও না দিদি, 10 দিয়ে তো আমি কিনেছি। এক্ষুনি বলছিলি 20, আবার বলছিস 10। ফোকটে পেয়েছিস তুই না? হ্যাঁ, এই ব্যবসার দিব্যি 10। তবে 11 নিয়ে নে, নালে ফেরত নিয়ে যা। না না দিদি, আরে বোঝাও না ইয়া। পুনম, ভালো করে খাবার খা। কি কি রোগা হয়ে যাচ্ছিস দিন দিন।
দিদি হ্যাঁ কি 11-12 এসব বলে যাচ্ছ? আরে 1000 টাকা তো ওই ট্যাক্সে লাগিয়ে দিয়েছি, ওই কোর্জা থেকে এখান পর্যন্ত। এই একটা কাজ করো না, 13 দিয়ে দাও। 12.5-এর ওপরে 1 পয়সা দেবো না। ইউনুস, ধুস সালা দিনটাই খারাপ। আরে বাবু, খাবার পছন্দ হয়েছে? ভালো করে খা। অনিতা, আজ থেকে গুমতি দিদি তোমার সবকিছু, পুরোপুরি খেয়াল রাখবে তোমার। ওনাকে কিন্তু কখনো চটিও না, যা বলে তাই করো। দাদা, এই দিদিটা আমার বিয়ে দিয়ে দেবে তো? দেখো, তোমার কোনোদিন বিয়ে হবে না। এই কথার কি মানে দাদা? দেখো, তুমি ছোট বাচ্চা তো নয়, একটা কথা বুঝে নাও, তোমাকে বিয়ে কেউ করবে না। তাহলে আমি এখানে কেন এসেছি? তোমার লাইফ তৈরি করতে। এই যে গুমতি দিদি আছে না, ও সব বাচ্চাদের কাজে লাগিয়ে দেয়, আর সবাই ভালো টাকা কামায়। তুমি এখন আর কারো বোঝা নাও না, তোমার বাবার উপর না নিজের উপর। কাজ করো, পয়সা কামাও, আর আনন্দে থাকো। কিরকম কাজ দাদা? যাই হোক, যেমনই হোক, তোমার বাবার মাথা থেকে তোমার বিয়ের চিন্তার বোঝা তো কমলো। তারপর তোমার বোনেদেরও তো বিয়ে হবে নাকি? বাস বাস, এরপর আর কিচ্ছু ভেবো না। আচ্ছা, আমি এখন চলি, মাঝে মাঝে আসবো। দু একদিনেই আমাকে গোমতি দিদি বলে দিয়েছিল যে আমাকে কি কাজ করতে হবে। শুনে খারাপ লেগেছিল, ভয়ও পেয়েছিলাম, কিন্তু তারপর বান্টি দাদার কথাটা মনে পড়ল যে আমার বোনেদের বিয়ে হবে, আমি মা বাবার বোঝা হয়ে থাকবো না। তোমার বাবা টাকা নিয়েছিল বান্টির সাথে পাঠাবার সময়? সেরকমই তো আমি শুনেছিলাম। যখন তুমি প্রথমবার কাস্টমারের কাছে গেছিলে, গুমতি কি তোমার সঙ্গে জবরদস্তি করেছিল নাকি কাস্টমার? না না স্যার, গোমতি দিদি তো আমায় আগে থেকেই বলে দিয়েছিল যে কি কাজ করতে হবে, আর আমি ওটা করলাম। আর উনি খারাপ মহিলা নন স্যার। কেন নয়? গোমতি দিদি আমাকে বোঝা ভাবে না, অপয়া বলে না, আমাকে অন্যদের মতোই দেখে। এটাকে স্টকহোম সিনড্রোম বলে স্যার। এখানে রুগী এমন একটা শকে চলে যায় যে তার উপর হওয়া সমস্ত অত্যাচার তার ঠিক মনে হয়, এমনকি অত্যাচারী সমস্ত ভাবনা চিন্তাও তার ঠিক মনে হয়। কখনো কখনো তো তাকে পুজো করে স্যার। এই মেয়েটাকে কেউ কোনোদিন মানুষ বলে ভাবেনি, এর বাবাও সর্বদা একে বোঝাই ভেবেছে। কারেক্ট স্যার, আর সেই জন্যই ওই গুমতি ম্যাডামের মধ্যে একটা ফাদার ফিগার খোঁজে। এর বাবাকে খুব তাড়াতাড়ি হাজির করো। প্রকাশ। ইয়েস স্যার। আমার মনে হয় কাউন্সেলিংয়ের পরে মেয়েটার ভাবনা বদলাতে পারে। একদম স্যার, ভালোবাসা আর বিশ্বাসের কনফিডেন্সকে বাড়াবে, যেটা এই মুহূর্তে খুব উইক স্যার। অনিতা, হয়তো তুমি চলতে পারো না, কিন্তু তুমি ভাবতে তো পারো। হ্যাঁ অনিতা, তোমার মাথা ভীষণ ভালো, হাতও ফার্স্ট ক্লাস, তুমি অনেক কিছু করতে পারো। যেমন কি হস্তশিল্পের নানান রকম কাজ শিখতে পারো। এমন অনেক কাজ রয়েছে যা তোমাকে ওখানে শেখানো হবে। জেলে না? আপনি আমাকে জেলে পাঠাচ্ছেন না? না না অনিতা, তোমাকে তো জুভিনাইল কোর্ট মুক্ত করে দিয়েছে। আমি ট্রেনিং সেন্টারের কথা বলছিলাম। যাই হোক না স্যার, আমি আবার মা বাবার কাছে ফিরে যাব না। কেন অনিতা? ওনারা তো কাল তোমাকে নিতে আসছে। ওই স্যার, ওরা আমাকে বোঝা ভাবে। ওদের সামনে আমারও মনে হয় যে আমি ওদের বোঝা, একদম বেকার। আজকের পর থেকে নয় অনিতা। এই দেখো, আজকের পর থেকে তোমার কখনো কারো সাহায্য দরকার হবে না, তুমি কখনো কারো বোঝা হবে না অনিতা। তুমি একটা নতুন জিনিস শিখবে, নিজে টাকা রোজগার করবে, সম্মান অর্জন করবে, মাথা উঁচু করে বাঁচবে। দশরথ, তুমি
তুমি 10,000 টাকার জন্য নিজের মেয়েকে ওই নেকড়েদের হাতে বেচে দিলে? 10,000 দিচ্ছে? কিন্তু এতদিন তো সবাই পঞ্চায়েত। জ্ঞাননাথ বলছিল যে ইউপিতে একটা গ্রাম আছে, ওখানে মেয়ে নাকি খুব কম, মেয়ে পেলেই হয়। এই আমাদের অনিতাকেও নেবে। বৈবাহিক কারণে ওরা পাত্রীপক্ষকে টাকা দেয়। আরে যা হবার তা একবারে হয়ে যাক, এসপার নয় ওসপার। শোন দশরথ, ওই যে বান্টি আছে না ইউপির, ও এই ধরনের অনেক মেয়ের বিয়ে ওখানে গিয়ে দিয়েছে। আরে তার মধ্যে অনেকে সংসারও করেছে। কিন্তু আমাদের অনিতা তো, আরে ও সব রকমের মেয়েদের জন্য ছেলে খুঁজে দেয়, আর তাছাড়া ও মেয়ের বাবা মাকে টাকাও দেয়। এইটা কিরকম কথা হলো? আর টাকা কেন? এটা তো আমি বলতে পারবো না দশরথ, কিন্তু শুধু এটা জানি যে ও মেয়ের বাবা মাকে টাকা দেয়। আর ওর সঙ্গে তো আবার 2-1বারই দেখা হয়েছে দশরথ, ওই রেলওয়ে স্টেশনে। আচ্ছা, তাহলে অনিতার কি কিছু হতে পারে? আরে কেন নয়, আরে ওর কথাই তো বলেছি ওকে। আমার মেয়ের সাথে কিছু যদি খারাপ করে ও, ভাগ্যর যা খারাপ করেছে তার থেকে বেশি খারাপ হবে না। শোনো, আমার কিছু ভালো লাগছে না। আমাদের কপালেই লেখা নেই যে ঠিকঠাক সব চলবে। লেখা আছে শুধু দুঃখ সইতে হবে, কষ্টকে ভুলে যাও। কিন্তু আজকের পর থেকে আর অনিতাকে আমাদের সহ্য করতে হবে না, ব্যাস ওকে ভুলতে হবে। তুমি নিজের সন্তানকে কি করে ভুলে যেতে পারলে? তোমরা আন্দাজ করতে পারো কি করে কাটিয়েছেও? কি কি হয়েছে আমার মেয়ের সাথে? খুব বাজে হয়েছে, আরো ভয়ঙ্কর কিছু হতে পারতো, কিন্তু আমরা ওকে বাঁচিয়ে নিয়েছি। স্যার, আমরা গরিব, আমরা অসহায়। যদি এটা না হতো তাহলে আরো কিছু খারাপ হতে পারতো এই বেচারির সাথে। এখন বেচারি যে কে সেটা আমি জানি না, কিন্তু এটা জানি যে তোমরা শুধুমাত্র একা বাবা মা নও যাদের ঘরে বিকলাঙ্গ সন্তান জন্মেছে। আর বিকলাঙ্গ হওয়াটা কোনো দোষ নয়। দোষ আমাদের স্যার, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। সে তো হয়েছেই, এখন আর যেন ভবিষ্যতে না হয়। নিজের মেয়েকে ঘরে নিয়ে যাও, ওকে ভালোবাসা দাও, ওকে কিছু একটা শেখাও, রোজগারের জন্য উপযুক্ত করো। বিয়ে যখন হবে তখন হবে। স্যার, আপনার মতো বড় মানুষদের এসব বলা খুব সহজ স্যার। আমাদের গাঁয়ে এসে দেখবেন একবার, কিচ্ছু নেই ওখানে। কি শেখাবেন আর কিভাবে সমর্থ করবেন? অনিতা, আমার সোনা, কেমন আছিস তুই? কেমন আছিস তুই? দেখো না, আমাদের মেয়ে এসে গেছে। আমাদের মেয়ে আমরা পেয়ে গেছি। আমাদের মেয়ে আমরা পেয়ে গেছি। এখন ও নিজেই সক্ষম, কারুর ওপর বোঝা নয়। ওর শুধু ভালোবাসা দরকার, আর ভালোবাসার জন্য টাকা লাগে না দশরথ। স্যার, আমি এদের সাথে গ্রামে ফিরতে চাই না। হ্যাঁ, আমি এখানেই থাকব, এখানেই কিছু করব। এমন কেন বলছিস? হ্যাঁ, আমরা তোর মা বাবা, তুই আমাদের দায়িত্ব শোনা। ছিলাম মা, কিন্তু আর না। আমি নিজের দায়িত্ব নিজেই নিতে চাই। তোমরা আমাকে পৃথিবীতে এনেছো, এত বড় করেছো, বড়ই উপকার করেছো। আমি আর উপকার নিতে পারবো না। আমি নিজের রাস্তা নিজেই খুঁজব, আর সেই পথে এগিয়ে যাব। ধর 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 ধর, এই আমাকে ধর, ধরতে পারে না। এই ধর 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 আমাকে, এই ধর 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 আমাকে, ধর আমাকে ধর। অ্যালেক্স, সত্যি তুমি একটা অসাধারণ কাজ করছো। এ তো সবে সমুদ্রের বিন্দু শোধন হলো, এখনো বাকি সবটাই দূষিত। তার মানে আমরা অনিতাকে তো নতুন জীবন দিয়ে দিলাম, কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে না জানি কত বাচ্চাকে নিয়ে এরকম ব্যবসা হচ্ছে। এখনই আমার ইনফরমারের SMS এলো, একটা অনাথ আশ্রমের র্যাকেট চলছে। বাকি খবরও তাড়াতাড়ি পাঠাবে। আমাকে তাড়াতাড়ি ইনফর্ম করো, আমি কাউকে ছাড়বো না অ্যালেক্স।
শেষ করে দেবো এই র্যাকেট। একটা মাফিয়া মরলে আরেকটা মাফিয়া উঠে দাঁড়াবে। আসল আসামি হলো অসহায়তা, দারিদ্র্য আর বিকৃতি। এগুলোকে আমরা কিভাবে শেষ করব? আমাদের ভারতবর্ষের মধ্যে আসলে দুটো ভারত আছে। এক, আপনার ও আমার ভারত, শহুরে ভারত, বর্ধিত জিডিপির, আর্থিক উন্নতির ভারত। আপনার আমার সমস্যা আছে, সংঘর্ষ আছে, কিন্তু সত্যটা হলো যে আমাদের সন্তান আমাদের থেকেও বেশি শিক্ষিত হবে, তাদের বেশি অপরচুনিটি, বেশি ফেসিলিটি মিলবে, বেটার ফিউচার হবে। আর অন্যদিকে বেশি দূরে নয়, একটা অন্য ভারত, অনিতার ভারত, দশরথের ভারত, যেখানে অপরচুনিটির একটা বিন্দুও পৌঁছয় না, উন্নতির সামান্য আলো পৌঁছয় না। 5 বছরে একবার ভোটের সময় সরকার এই ভারতের প্রতি মমতায় গদগদ হয়ে ওঠে, কিন্তু সেই মমতাকেও ক্ষমতার দালালরা মাঝপথেই গিলে নেয়। এই ভারত স্বাধীনতার প্রতি এখনো নিরাশ, হতাশ, কিন্তু এই ভারতই অনেক বড়। এই দুই ভারতের মধ্যে পার্থক্য মেটানো এক জরুরি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। অপরাধ একটা সামাজিক রোগ, আর যতক্ষণ সমাজের প্রত্যেক মানুষ, প্রত্যেক ভারতীয় দারিদ্র্য আর ধনীর আসল রেখার থেকে নিজেদের ঊর্ধ্বে তুলতে না পারবে, ততক্ষণ কোনো না কোনো হোটেলের ঘরে কোনো না কোনো অনিতা পয়সার কাছে বিক্রি হতে থাকবে। আবার দেখা হবে পরের এপিসোডে। জয় হিন্দ, জয় ভারত।